নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রায় 2.5-3 মাস ব্যাপী নানা পর্যায়ের আলোচনা, মন্তব্য, পাল্টা মন্তব্য শেষে কমিশন গঠিত হয়ে যাওয়ার পর এবং মনোনীত কমিশন নিয়ে বিএনপির জোর আপত্তি সত্ত্বেও তা নিয়ে কোনো স্পষ্ট অবস্থানে না গিয়ে দলটি আবারও নির্বাচনকালীন সরকারের কথা জোরে সোরে বলতে শুরু করার পর থেকে এই নিয়ে সব আগ্রহ এখন দানা বেঁধে উঠছে। গত বছর 18 নভেম্বর বেগম খালেদা জিয়া এই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা যথাসময়ে সবার সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দেওয়ার 3 মাস বাদে বিএনপি মহাসচিব কদিন আগে বলেছেন অচিরেই এর ফর্মুলা তুলে ধরবেন তারা। আবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাগুলোর রায় নিয়ে বিএনপির ভেতরে আলোচনা এবং শঙ্কার প্রমাণ মিলছে। দলের মহাসচিব তাদের নেত্রীর সাজা হলে দেশে কোনো নির্বাচন হবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করার পর গত বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একই সুরে কথা বলেছেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবেও কখনো নাম প্রকাশে রাজি হয়ে কখনো অনিচ্ছুক হয়ে এ বিষয়ে নিজ নিজ ব্যক্তিগত ভাবনার কথা জানাচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সব মিলিয়ে খালেদা জিয়ার সাজার সম্ভাবনাকে এখন অনেকেই বাস্তব সম্ভাবনা বলে ভাবতে শুরু করেছেন বলেই বোধ হয়। এমন বেকায়দায় পড়ে প্রধান নির্বাচন কমিশনারকে দলীয় ফোরামের বক্তৃতায় বা গণমাধ্যমে আওয়ামী লীগের লোক প্রমাণের চেষ্টা করেও যেমন একরকম মেনেই নিতে হলো, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া কি গতি থাকবে বিএনপির? আর নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের ভাবনাটাই বা এখনো স্পষ্ট করছে না কেন দলটি? এসব নিয়ে আলোচনা করতে, অর্থাৎ বিএনপি কি ভাবছে তা নিয়ে জানতে আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সময় দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকেই। নজরুল ইসলাম খান, বিএনপি কি ভাবছে? অনেকগুলো বিষয়ে আপনি অবতারণা করেছেন, কোনটা কি ভাবছে বলেন? মানে দুশ্চিন্তা ভাবনার অনেকগুলো বিষয় তো আছে মনে হচ্ছে। কোনো দুশ্চিন্তা নাই, অ্যাটলিস্ট আমার তো দুশ্চিন্তা নাই, কারণ এই সবগুলি সম্ভাবনা রাজনীতি যারা করে তারা অসংখ্য সম্ভাবনা মাথায় রেখে কাজ করে, কোনো সম্ভাবনায় তাদেরকে বিচলিত করে না। আর যেমন একটা সরকার আজকে ক্ষমতায় আসেন, তারা যেভাবে গুম খুন করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, নানা রকমের চাপ সৃষ্টি করছে নানাভাবে, তারা তার মূল প্রতিপক্ষ যাই বলুক না কেন বিএনপি, কাজে বিএনপিকে দুর্বল করার যে কোনো চেষ্টা তারা করতেই পারে, এটা মাথায় রাখা ভালো। তবে কতদূর পারবে তারা আর কতদূর পারবে না এটা তো সময় বলবে। নির্বাচনকালীন সরকারের কথা বলছেন আপনারা, নির্বাচন কমিশন গঠিত হয়ে যাওয়ার পর এবং এই কথাটি আবার উঠছে এখন। আর 18 নভেম্বর বেগম খালেদা জিয়া তো বলেই রেখেছিলেন যে যথাসময়ে দেওয়া হবে, মহাসচিব এখন বলছেন অচিরে দেবেন। এই নির্বাচনকালীন সরকারের ফর্মুলা নিয়ে কাজ শুরু হয়েছে নিশ্চয়ই, এবং আসলে কি সংবিধানের ভেতরে কোনো ফর্মুলা কি আপনারা বের করতে পারছেন? এখনো ফর্মুলাটা চূড়ান্ত হয় নাই। এটা চূড়ান্ত হলে বোঝা যাবে যে এটা পুরোপুরি ভেতরে না কিছুটা বাইরে বা অনেকটা বাইরে, এটা বোঝা যাবে আর কি, কিন্তু এখনো তো পুরোপুরি এটা চূড়ান্ত হয় নাই। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে যদি যাই, কিন্তু আওয়ামী লীগ তো পরিষ্কার করেই রেখেছে যে সংবিধানের বাইরে কোনো ফর্মুলায় মানে তারা শুনতে রাজি না বা সেটা নিয়ে কোনো আলোচনাও হতে পারে না। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বই সেটা বলছে। আমরা কোনো কিছু শুনতে রাজি না সেটা ঠিক না। আমরা বলছি যে বাংলাদেশে যে সংবিধান আছে সেই সংবিধানের নির্দেশ বা সেই সংবিধানের আলোকে যে আইন কানুন আছে সেই আলোকেই নির্বাচন হবে, এটি আমরা বারবার বলছি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বিএনপিও সেটি মেনে নেবে এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে আমরা দল হিসাবে যেটি চাই সেটি হলো দেশের জন্য গণতন্ত্র, শান্তি এবং আমাদের একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। আমাদের সকলেরই প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ হবে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, একটা সমৃদ্ধশালী, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। সেই লক্ষ্যে গণতন্ত্র এবং শান্তি, জনজীবনের স্বস্তি এগুলো খুবই অপরিহার্য এবং সেটি নিশ্চিত করার জন্য সংবিধানের আলোকে এই সরকার চেষ্টা করবে এবং আগামী নির্বাচনটি যাতে সকল দল অংশগ্রহণ করে এবং ট্রানজিশন যেটি আমরা বলি সেই গণতান্ত্রিক
এটা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি হয়। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তো আপাতত মনে হচ্ছে যে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দের কোনো মানে চিন্তা নাই সেদিক থেকে, যে তারা আসলে মনেই করছেন যে বিএনপিকে নির্বাচনে যেতেই হবে। মানে নির্বাচন কমিশনটিও বিএনপি বলছে যে আপনাদের ইচ্ছা মতোই হলো, হওয়ার পরেও বলছে যে মানে আপনাদের দিক থেকে বলা হচ্ছে যে যেতেই হবে, মানে না যে কোনো উপায় নাই। আপনারা কি সেভাবেই ভাবছেন কিনা বিএনপির বিষয়টিকে? না, বিএনপির যেতেই হবে আমি সেটি মনে করি না। বিএনপি একটা আলাদা রাজনৈতিক দল, অবশ্যই একটা বড় রাজনৈতিক দল, তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে। তবে আমি মনে করি যে সার্বিক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত বছরও বলেছিল, আহ্বান জানিয়েছিল, ব্যক্তিগতভাবে কথা বলেছে, নির্বাচনের পরেও ব্যক্তিগত সম্পর্ক তুলে ধরার জন্য, গড়ে তোলার জন্য চেষ্টা করেছে। অনেক সময় সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও কিন্তু অনেক রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা দূর হয়। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান ছেলে মারা যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই দেখা করতে গিয়ে সামান্য সৌজন্য বা শালীনতা সেটা ওনারা দেখান নাই। কাজেই কিভাবে ওনাদের সাথে সম্পর্ক করা যাবে বা একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যাবে আমি জানি না। তবে আমার দৃঢ় বিশ্বাস যে বিএনপি অতীতে অনেক সন্ত্রাস করেছে, আগুন দিয়েছে, নানান অপরাজনীতিতে লিপ্ত হয়েছিল, সেগুলো কার্যকরী হয় নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন বিএনপি তারা সঠিক রাজনীতিতে ফিরে আসবে। নজরুল ইসলাম খান, আলোচনা সংলাপ শুরু হতে পারে কি করে? মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথাও বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন সম্পর্কে তিনি অপকর্ম শব্দটা ব্যবহার করেছেন, যে রাষ্ট্রপতি তো তার অপকর্ম করে ফেলেছেন, কাজে এখন নির্বাচনকালীন সরকারের যে ফর্মুলা সেটা আমরা প্রধানমন্ত্রীকেই দেব, বিএনপি প্রধানমন্ত্রীকেই দেবে। আলোচনাটা শুরু হবে কি করে? প্রধানমন্ত্রী যে সেটা খুলবেন, পড়বেন এবং তা নিয়ে আপনাদেরকে আলোচনা করতে ডাকবেন, কারণ শেষ পর্যন্ত তো সবই প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন। সে বিষয়ে কোনো কৌশল নির্ধারণের কথা ভাবছেন কিনা? চাপ তো বোধহয় আপনারা প্রয়োগ করতে পারবেন না। পারবো না সেটা জানি না আর কি, পারবো না কি পারবো। আপনার মনে আছে আর কি যে 69-এর গণঅভ্যুত্থানের আগে একটা সময় গেছে যখন আওয়ামী লীগের কোনো নেতাই ছিল না। আমেনা বেগম আওয়ামী লীগের হাল ধরেছিলেন, আর কোনো নেতা তেমন ছিল না। কিন্তু সে আওয়ামী লীগ 69 জনগণ ছিল সাথে, নেতারা সব জেলে ছিলেন, নেতারা জেলে ছিলেন, জনগণ ছিল। আর জনগণ সাধারণ থাকা, কর্মীরা ছিল, সমর্থক জনগণ থাকার প্রমাণটা তো যথাসময়ে পাওয়া যায় আর কি। যুক্তফ্রন্টের নির্বাচনের সময় কেউ ভাবতে পারছিল যে এত সিট যুক্তফ্রন্ট পেয়ে যাবে, নুরুল আমিন খালেক নওয়াজের কাছে হেরে যাবে? সেটা ঠিক, সেটা ভাবে নাই কেউ। আপনার সাথে আমি একমত। কাজেই রাজনীতিতে কিছু বলা যাবে না। আপনার আমরা তো নিজেরা মতো মানুষের কাছে স্বাধীনতার পাকিস্তানের পর মুসলিম লীগের মন্ত্রী হেরে গেছে। না, নিশ্চয়ই হেরে গেছে। টাঙ্গাইলের শামসুল হক সাহেব, যিনি আওয়ামী মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন। জেনারেল সেক্রেটারি ছিলেন। আপনার 69-এর গণঅভ্যুত্থানে তো আমরা অংশগ্রহণ করেছি। আমি শ্রমিক আন্দোলনের তখন ছিলাম যুক্ত। বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা হওয়ার পরে মানুষ বের হয়ে গেল, কেউ কারো নির্দেশ নেয় নাই। দৈনিক বাংলা পাকিস্তানে আগুন ধরে গেল, জাস্টিস একজন বাংলা একাডেমির পাশে তার বাড়ি, সেটাতে আগুন ধরে গেল। আমরা শ্রমিকরা ঘেরাও আন্দোলন শুরু করে দিলাম, একটা হুলস্থুল হয়ে গেল আর কি। এবং আইয়ুব খানের পতন, ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করলো, নির্বাচন ঘোষণা করে দিয়ে দিল, অনেক কিছু ঘটনা আর কি। কাজেই বলা মুশকিল আর কি। মানে এ বাংলাদেশ এমন একটা দেশ আর কি যেখানে সবচেয়ে বড় বড় ঘটনার কোনোটাই প্রেডিক্টেড ছিল না, আনপ্রেডিক্টেড। কাজেই কি হবে এটা জোর করে বলা মুশকিল আর কি। যেটা রাজাক ভাই বললেন যেটা আর কি, যে আগুন দিয়েছে মুক্তমুখ, এগুলো অভিযোগ, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই। ক্ষমতায় আওয়ামী লীগ থাকার পরেও প্রমাণিত হয় নাই কোনো অভিযোগ। কাজেই এই অভিযোগ 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 এগুলো তো চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা বলতেই থাকবেন, আমরা শুনতে থাকবো। কারণ আমাদের এখন বলারও উপায় নাই আর কি। এমনকি আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, আদালতের ডিসিশন হয়ে গেছে যে ওনার কোনো বক্তব্য প্রকাশ বা প্রচার করা যাবে না।
বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে কারো এরকম ভালো কথাও বলতে পারবে না, কোনো প্রচার প্রকাশ করা যাবে না। যদি এটা হতো আর কি যে তার রাষ্ট্র বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কোনো কথা প্রচার প্রকাশ করা যাবে না, তা না, কিন্তু তার কোনো বক্তব্যই প্রচার বা প্রকাশ করা যাবে না আর কি। তো এখন তারা যে সংবিধান অনুযায়ী আমাদের সব কিছু করতে বলেন, এটা কোন সংবিধান? এই সংবিধান তো সেটা যেটা তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা অনেক সংশোধন করে ফেলেছেন। এই সংবিধানের প্রায় 1/3 অপরিবর্তনযোগ্য করেছেন তারা। বিশ্বের কোন দেশে এতবার কাটাছেড়া হয়েছে, মানে সেগুলো তো এতবার কাটাছেড়া তো বড় কথা আর কি, যে সংবিধান আমরা একমত হয়েছিলাম। আপনার মনে আছে যে একাদশ এবং দ্বাদশ সংশোধনের মাধ্যমে আমরা তো একমত হয়েছিলাম আর কি, সবাই মিলে। সেখান থেকে সরে আসার যেটা পরিবর্তন, যেটা সেটার কথা বলছি আমি আর কি, সেটা তো আর কারোর সঙ্গে পরামর্শ করে না, নিজেরাই করেছেন তারা। এমনকি সংবিধান পরিবর্তনের জন্য যে কমিটি করা হয়েছিল, কমিটিতে তো আপনাদেরকে রাখা হয়েছে। ডাকা হয়েছে, আমার ডাকা, আমরা যাইনি সেটা ভিন্ন কথা। যারা ছিলেন তারা যা বলেছেন সেটিকে রাখা হয়েছে। যারা ছিলেন তারা যা মতামত দিয়েছিলেন, পত্রপত্রিকা এসছে। আপনারা মতামত দিতে যাননি কেন? আমরা গেলেও তো শুনেন, এখন যিনি আওয়ামী লীগের সভানেত্রী, তার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল ওই কমিটির কাছে যে বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান রাখার জন্য। তারা উচ্চ আদালতের রায় পেয়েছেন। ওকে, তার মানেটা কি? যে ক্ষমতাসীন দলের প্রধান, যিনি দেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, তার নেতৃত্বে যে মতামত দেন সেটাও যদি না টিকে, কিন্তু তার মধ্যে একটা 11 হয়ে গেল না, মানে তার মধ্যে একটা 11 হয়ে গেল না, মানে সেটাও তো একটা বড় ব্যাপার। তার মধ্যে 11 হয় নাই। না না না, মানে তার মধ্যে 11 হয় নাই, তার আগে, এর অনেক আগে হয়েছে। সেটাই বলছি, তার আগে একটা 11 হয়ে গেল, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বিতর্কিত করা হলো। না 11 তাদের অসন্তুষ্ট কি আছে? তারা তো বলেছেন 11 হলো তাদের আন্দোলনের ফসল। তারা বলেন নাই, পাবলিকলি বলেন নাই যেটা তাদের আন্দোলনের ফসল। সো এই 11কে অভিযোগ করার কি আছে তাদের? না, আপনাদের ভালোই হয়েছে তো। আপনাদের তৈরি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হচ্ছে না, সেজন্য বোধহয় বলছেন যে মানে পরে তো সকলকেই ভুগতে হয়েছে। কারণ কি সেটা ভিন্ন কথা, কথাটা কিন্তু ঠিক যে, এবং 11 যে সরকার, সেই সরকার একটা অবৈধ সরকার ছিল। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা গেছেন, হাসি মুখে গেছেন। তো কাজে এটা নিয়ে তাদের অভিযোগ করা তো হয় না আর কি। কাজে আমি একদম আমি বিতর্কে যেতে যাচ্ছি না, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে সংবিধান তারা তাদের পছন্দ মতো করে নিয়েছেন, এখন তারা ওর বাইরে যেতে চান না। কিন্তু এই সংবিধানকে যদি এতই সংবিধান প্রিয় হন তারা, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তো সংবিধানে ছিল না। তখন যে আমরা বলেছিলাম যে না, তত্ত্বাবধায়ক সরকার করা উচিত না, এটা সংবিধানে নাই, সেটাকে মেনেছেন তারা। কাজে আর একটা হলো যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না মানে কি? আপনার এই যে আজকে ভাষা আন্দোলনের মাস, এই যে 21শে ফেব্রুয়ারি, আমি যদি আইন মানারই যদি বাধ্যবাধকতা থাকতো, তাহলে 21শে ফেব্রুয়ারি হয় না, স্বাধীনতা যুদ্ধ হয়। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতায় সবসময় নিশ্চয়ই ডক্টর রাজাক, মানে মানা না মানার প্রসঙ্গটি সবসময় বাংলাদেশের রাজনীতিতে কোন ফর্মুলা ভালো লাগবে, কোন ফর্মুলা ভালো লাগবে না, সেটা আসলে সরকারি দলে আর বিরোধী দলে থাকার উপরেই বোধহয় ভীষণভাবে নির্ভরশীল হয়েছে। কাজেই সেদিক থেকে আসলে বিএনপির দেওয়া কোনো ফর্মুলা আপনাদের এখন ভালো লাগবে কিনা, না লাগলে পরে শেষ পর্যন্ত 2019-এর নির্বাচনটি প্রশ্নমুক্ত করা যাবে কিনা, সেই প্রশ্নটি তো বারবারই ঘুরে ফিরে আসছে। না, আমি সংবিধান আমার প্রিয় না অপ্রিয় এটি কিন্তু প্রাসঙ্গিক না। কারণ হলো, যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে, সংবিধান বাইবেল না, কোরআন না, যেটা মানতেই হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো সংশোধনী না আসে, কোনো অ্যামেন্ডমেন্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংবিধান হলো আপনি প্রিয় আর অপ্রিয়র বিষয়, এটি আপনার বাধ্যবাধকতা, আপনি এটাকে মানতেই হবে। ইট ইজ ম্যান্ডেটরি অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, সেটা মানতে হবে। সেকেন্ডলি হলো, উনি বলছেন যে এরকম এদেশে যে সন্ত্রাস হয়েছে, নাশকতা হয়েছে, আগুন সন্ত্রাস, এগুলোর কোনো প্রমাণ মিলে নাই। এই প্রমাণ মিলে নাই বলে উনি শান্তি নিতে পারে, প্রশান্তি নিতে পারে যে 150% সবাইকে হুকুমের আসামি করে রাখা হয়েছে, কিন্তু সেটা প্রমাণ করা যায়। 150 জন মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গেছে, শত শত মানুষ আগুনে দগ্ধ হয়েছে, এখনো তাদের আহাজারি শোনা যায়, তাদের যন্ত্রণায়, মৃত্যু যন্ত্রণায় ভুগছে। কে ঘটিয়েছে? যারা হরতাল ডেকেছে, যারা অবরোধ রেখেছে, যারা নির্দেশ দিয়েছে, যে সকল কর্মীরা ছিল, তাদের অনেকের নামে মামলা আছে, তারা গ্রেফতার হয়েছে, তারা করেছে বিচার। 21শে আগস্ট
মাননীয় প্রধানমন্ত্রী সহ 400 কর্মী আহত হয়েছে, আইভি রহমান সহ 421 জন আমাদের কর্মী নিহত হয়েছে। সে মামলারও তো এখনো প্রমাণ হয়নি। জর্জ মিয়ার নাটক সাজিয়ে সারা জাতিকে করা হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে। তার জন্য কি ঘটনা অসত্য হয়ে গেছে? এই দায় কি অস্বীকার করতে পারবে? যারা জর্জ মিয়াকে দাঁড়া করিয়ে নাটক সাজিয়েছে তারা কি অস্বীকার করতে পারবে যে তার থেকে তারা দায় মুক্ত? হয় নাই সেটা। যুদ্ধাপরাধীদের বিচার এদেশে 45 বছর হয় নাই। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার দীর্ঘদিন হয় নাই। তার অর্থই না যে ঘটনা ঘটে নাই এবং কেউ ঘটায় নাই, কেউ না কেউ ঘটিয়েছে। এবং যারা হরতাল ডেকেছে, যারা অবরোধ ডেকেছে, যারা নির্দেশ দিয়েছে, তারাই নিশ্চয়ই দায়ী। এটা হয়তো আমি প্রশান্তি নিতে পারি যে প্রমাণ হয় নাই, কিন্তু ঘটনা ঘটেছে এবং সারা জাতি জানে, মানুষ জানে বলেই তাদের ডাকে। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ মানুষ করে না, আন্দোলনে যায় না, মিছিলে যায় না। উনি 1969-এর কথা বলেছেন। 1969-এ আমরা কি দেখেছি? পাক বাহিনী, পাকিস্তানিরা কারফিউ দিয়েছে। এই কারফিউ কারো ডাক দিতে হয় নাই, হাজার হাজার মানুষ কারফিউ ভেঙে রাস্তায় নেমে এসেছে। নজরুল ইসলাম খান বলছেন যে আনপ্রেডিক্টেবল, মানে ওনাদের ডাকে ওই রাতের অন্ধকারে ওনাদের কর্মীদেরকে টাকা পয়সা দিয়ে পেট্রোল বোমা মারায়, কিন্তু সাধারণ মানুষ কেউ রাস্তায় নামে না। 58 সালে আইয়ুব খানের সামরিক শাসন হয়েছে, 69 সালে কারফিউ অমান্য করা হয়েছে। কাজেই এটা চট করে হয় না, আসলে সময় লাগে। আমি একটা বিরতির পর নজরুল ইসলাম খান জানতে চাইবো, আপনারা বলেছিলেন নির্বাচন কমিশন। না, এক মিনিট একটা কথা বলি আর কি, যে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটা শুধুই অভিযোগ। যখন প্রমাণিত হয় তখন সেটা অপরাধ হিসেবে সাব্যস্ত হয়। আপনার যুদ্ধ অপরাধীদের বিচারের কথা প্রমাণিত হলে বলবেন যে কোর্ট মানে এটা রাজনৈতিক মামলা, রাজনৈতিকভাবে হতেই পারে, সেটাও হতে পারে, না সময় লাগবে, আপনি সেটাও হতে পারে, প্রমাণ করতে তো সময় লাগে। আপিলের বিধান তো সুযোগ তো সেই জন্যই রাখা হয়। আপনি যদি একবারে এই বিচারটাই যদি চূড়ান্ত, তাহলে আর আপিলের সুযোগ থাকে কেন? নিশ্চয়ই। এবং আপিলে কি রায় বদলায় না? তারেক রহমানকে তো বিচারিক আদালতে খালাস দিয়ে দিয়েছিল, হাইকোর্টে তাকে সাজা দেওয়া হয় নাই। তো কাজেই যে পর্যন্ত এটা না হয়েছে এ পর্যন্ত কিছু করে না। আরেকটা হলো যে এই অভিযোগের কারণেই যদি এত অভিযুক্ত হতে হয়, আলোচনা করার পরিবেশই নাই এরকম, তাহলে যে এত মানুষ গুম হয়েছে আপনাদের শাসন আমলে, এত মানুষ খুন হয়েছে, এত মানুষের পায়ে গুলি করে তাদেরকে পঙ্গু করা হয়েছে, এত মানুষকে যে মারপিট করা হয়েছে, এত মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এটার জন্য কাকে দায়ী করবো আমরা? কে দায়ী এর জন্য? একটা বিরতির পর ফিরে আমি নজরুল ইসলাম খান আপনার কাছে জানতে চাইবো, যে অভিযোগ একটু আগে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক তুলেন, সেটা আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন যে আপনাদের ডাকে জনগণ সাড়া দিচ্ছে না, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে জনগণ মেনে নেবে না, এটা প্রায় 3 মাস ধরে আপনারা বলে আসছিলেন। তারপর যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আপনারা বলছেন সরাসরি দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, জনগণ তো মেনেই নিল। একটা বিরতির পর দর্শক রাজকাহনে আমরা এই প্রশ্নের উত্তর জানবো নজরুল ইসলাম খানের কাছে। ফিরে এলাম রাজকাহনে। নজরুল ইসলাম খান, আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি খুব আনপ্রেডিক্টেবল, কিন্তু আপনার একটা প্রেডিকশন মোটামুটি অক্ষরে অক্ষরে মিলে গেছে। আমরা রাজকাহনের দর্শকদেরকে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর কয়েকদিন ধরে সেটা শুনিয়েছি। 30শে জানুয়ারি আপনি এসে বলেছিলেন যে আপনার মনে হয় শেষ পর্যন্ত এমন একটি নির্বাচন কমিশন গঠন হবে যে বিএনপির তালিকা থেকেও কেউ থাকবে না, আওয়ামী লীগের তালিকা থেকেও কেউ থাকবে না, কিন্তু 5 জনের নাম একরকম ঠিক হয়ে আছে, মানে অন্য কোনো দলের তালিকা থেকে নেওয়া হবে। তো বিএনপি আওয়ামী লীগের তালিকা থেকে একজন হয়েছে, কিন্তু মিলেই গেছে আপনার প্রেডিকশনটি। আমি যেখানে আরেকটি প্রশ্ন করেছিলাম, দুটো প্রশ্ন একসাথে জুড়ে দিতে চাই। আপনারা বলেছিলেন যে জনগণের পছন্দ মতো নির্বাচন কমিশন না হলে জনগণ মেনে নেবে না, জনগণ তো মেনেই নিল, আপনাদের পছন্দ হলো না নির্বাচন কমিশন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আগে করতে পারি? উনি বলেছেন যে শত শত মানুষ মারা যাচ্ছে, তাদেরকে গুম করা হচ্ছে, এই সে। আমার নিজের একটা জেলা টাঙ্গাইল, 8 জন এমপি, অনেক বড় জেলা, পাশে জামালপুর, ময়মনসিংহ। উনি বলিত যে আমার টাঙ্গাইলে ওনাদের একজন এক সালাম পিন্টু অন্য একটা কারণ ছাড়া কেউ জেলে আছে, কেউ গুম হয়েছে, কেউ মারা গেছে। এটা তালিকা আমার কাছে নাই, আমি বলতে পারবো না। তবে এটার জন্য ব্যক্তিগতভাবে আপনি পেতে পারেন, কিন্তু আপনি সরকারি দলের একজন নেতা হিসাবে
আপনি দায়িত্ব অস্বীকার করতে পারবেন না যে সারা দেশে তো অসংখ্য মানুষ গুম হয়েছে, তো অসংখ্য মানুষ খুন হয়েছে, সারা দেশে অসংখ্য মানুষ গুম হয়। অবশ্যই অসংখ্য না, মানুষ হয়েছে। অসংখ্য মানুষ। আপনার এই যে আমাদের যেসব অসংখ্য হলো যে আপনি আইন সালিশ কেন্দ্রের 100 রিপোর্ট হবে দেখেন, না। আপনি অধিকারের রিপোর্ট দেখেন, আপনি অ্যামনেস্টির রিপোর্ট দেখেন, আপনি হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দেখেন, আমাদের কথা বাদ দেন, আমরা তো আইন আমরা তো সালিশ যা না, বলবো আপনারা যেমন বলবো। হাজার হাজার বলেন আইন সালিশ কেন্দ্র অধিকার, এমনকি অধিকার মানে কেউই হাজার হাজারের কথা বলে না। মানে অবশ্যই আপনারা- বলে হাজার হাজার। আপনি যদি হাজার হাজার গুম, কোথায় বলে? খুন পাবে এবং কোথায়? আহত নিহত এগুলো মিলায় ধরেন আপনি এবং হাজার অবশ্য হাজার 8 বছর ধরে হয়তো হাজার হতে। না, অবশ্যই হাজার হবে কোথায় থেকে? আচ্ছা আমার হাজার কাছেও না হয়, এখন তথ্যটা আচ্ছা নাই, হাজার কিন্তু না হয় হ্যাঁ। কয়েকশো হলো, হ্যাঁ হ্যাঁ এখন এটা এটা কি আপনার হলো আপনার? না, আমি বলি এ দায়িত্ব কার? সুন্দর সরকারের কিনা? সুন্দরবন এলাকায় যারা ডাকাত, সমুদ্র এলাকায় ডাকাতি এটা করে, কোনো কথা হলো না। এই ধরনের আপনি না, না, কিন্তু আপনি বলতে রাজনৈতিক এবং যারা কি বলেন আপনি? এগুলো কোনো কথা না। হিসাব দেন আপনি আপনাদের। আপনি না ওটা আপনি বলবেন, এরপরে বলবেন যে গাড়ির নিচে আপনার পড়ে মারা জামালপুরের গেছে। কজন রাজনীতিক? আপনার গাড়ির মধ্যে পুরা গেছে এটা নিয়ে বলতেছেন প্রতিদিন গাড়ির নিচে পড়ে যে মরে যেতেছে, সেগুলো তো মৃত্যু নাকি? সেটা দুঃখজনক, এটা মৃত্যু না এগুলেন? না, খুবই দুঃখজনক। আপনি এতে আচ্ছা, আপনার এটা- জামালপুরে কজন মারা গেছে আমাকে বলেন। আপনার অনেক বেশ না, লোক একজন থাকবে। গুম হয়েছে কয়জন আপনার নিজের জেলায়? আপনার নিজের জেলায় কয়জন গুম হয়েছে? আপনাকে আমি তালিকা আরেকটি সমস্যাও তো আছে ডক্টর রাজ্জাক, একজন বলেন, জামালপুর ওনার নিজের জেলায়। না না, আপনার জামালপুর দরকার। আপনি ইলিয়াস আলী কি গুম হয় নাই? সালাউদ্দিন কি গুম হয়েছিল না? চৌধুরী আলম কি গুম হয় নাই? মানে এখন অনেকে আমাদের তো আওয়ামী লীগ সবাইকে তো অনেক সময় প্রশ্ন করে এই আপনার সালাউদ্দিন হিরো সাহেবের কি কথা গুম হয় তুলে। নাই? আপনার পারভেজ কি গুম হয় নাই? হাজার হাজার আপনার সুমন কি গুম হয় নাই? গুম হয় না নাকি এরা? দুই কে কি আপনি হাজার হাজার নিতে পারেন? দুই না, কে আপনি বলতে আপনি পারেন? যদি বলেন আমি এরপরে আপনার একদিন ডাকেন, আমি কয়জন? তালিকা নিয়ে আসবো আর কি, ঠিক বলতে আছে? বেশ কয়জন, আমার বেশ আমি কয়জন একদম বলেন। ছবি সহ তালিকা নিয়ে আসবো। আপনারটা আমি বেশ কয়জন মানছি, কিন্তু আপনার তো হাজার হাজার আমি মানছি না। আমি বলতে কি, 5 জন 7 জন। আমি বলেছি হাজার হাজার মানুষকে যে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তারপর গায়ে বন্দুক ঠেকায় গুলি করা হয়েছে, পঙ্গু করে না, দেওয়া আমি হয়েছে। অবশ্যই আপনাকে- আমি এই সব মিলে তালিকা, আপনি যদি হাজারের বেশি না হয় আমি আপনাকে তাহলে অবশ্যই আপনি অভিযোগ করেন। আমি আপনাকে অবশ্যই প্রশংসা করব, এটা রাজনৈতিক ভাষা, আপনি আমাদের অনেক শ্রদ্ধেয় মানুষ। না, আমি নজরুল ইসলাম বলতেছি, খান, রাজনৈতিক- নজরুল ইসলাম খান, আপনার প্রেডিকশনটা এমন প্রায় অক্ষরে অক্ষরে কিভাবে মিলে গেল, সেটা একটা এবং প্রশ্ন আমি- যে আমার- নির্বাচন কমিশনের গঠন শেষ পর্যন্ত 5 জন, আওয়ামী লীগ থেকেও নেওয়া হবে না, বিএনপি থেকেও নেওয়া হবে না, অন্য কোনো তালিকা থেকে তরিকত ফেডারেশনের 3 জন টিকে গেছে। আমি যখন বলেছিলাম তখন আমি এত চালাক ছিলাম না। মাত্র 30 না, জানুয়ারি। কারণ হলো যে মূল 3 জন সদস্য প্রধান নির্বাচন কমিশনার সহ হলো তরিকত ফেডারেশনের তালিকা থেকে, এবং এটা মিলে গেল সাম্যবাদী দলের তালিকার সঙ্গে, গণতান্ত্রিক পার্টির তালিকার সঙ্গে আর কি। অদ্ভুত ব্যাপার না? আওয়ামী কি লীগের করে পরিবর্তিত এরকম একটা দল তরিকত তারা। ফেডারেশনের 2 জন এমপি, তার মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং তিনি এর আগে যতবার নির্বাচন করছেন একবারও তার জামানত ঠিক নাই, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর কি, বুঝছেন তো? হ্যাঁ, এবং উনি বললেন আর কি যে কি করে ভাই সম্ভব, এটা সাংবাদিক জিজ্ঞেস করেছে, প্রথম আলোতে রিপোর্ট ছাপা হয়েছে। উনি বলছেন আমরা তো আধ্যাত্মিক লোক, তো সেই জন্য আর কি। এই আধ্যাত্মিকতার সূত্রটা খুব গুরুত্বপূর্ণ আর কি। আধ্যাত্মিক শক্তি তো অর্জিত হয় কোনো না কোনো সূত্র থেকে আর কি। কোন সূত্রে এই আধ্যাত্মিক শক্তির এটা আসছে আর কি, এটা জানতে পারলে পরে মানুষ আরো নিশ্চিত হতে পারতো আর কি। এনিওয়ে ওটা না, গেছে কিন্তু জনগণ তো মানে আপনারা না, বলেছিলেন জনগণ যে- মেনে নিয়েছে কথা শুনেন। হ্যাঁ। আমরা এটা নিয়ে একজন সম্পর্কে আমরা প্রশ্ন তুলেছি, কিন্তু আমরা শুধু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রশ্ন তুলেছি। দেখেন আমার কাছে খুব অবাক লাগে যেটা আর কি, সেটা হলো যে আমি যদি একটা প্রশ্ন তুলি, আমার যে অভিযোগটা করলাম আমি, আপনি আমার এই অভিযোগটাকে মিথ্যা বলে দেন, অসত্য বলে প্রমাণ করে দেন আর কি, তাহলে আপনি জিতলেন। কিন্তু আমার অভিযোগটা যদি সত্য হয় আর এটা নিয়ে যদি কোনো প্রতিবাদ আর নাও হয়, তাহলেও কিন্তু আমার এই অভিযোগ ভুল হয়ে যাচ্ছে না। আমরা কি বলেছি অভিযোগ প্রধান নির্বাচন কমিশন সম্পর্কে? আমরা বলেছি যে নর্মালি সিনিয়র সচিব ছাড়া কেউ নির্বাচন কমিশনার হয় না আজ পর্যন্ত, আর তিনি যুগ্ম সচিব হিসাবে রিটায়ার করেছেন, এবং রিটায়ার থাকা অবস্থায় আদালতের রায়ে 2009 সালে 2006 সালের আগের ডেটে তাকে এডিশনাল কিন্তু- সেক্রেটারি এবং সেক্রেটারি করা হয়েছে। কিন্তু চেয়ারপারসন খালেদা জিয়ার যে প্রস্তাব, তাতে ছিল যে অন্তত নির্বাচন কমিশনাররা অন্তত যাতে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পর্যায়ের হয়। নো 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 আপনি বলছি প্রধান নির্বাচন কমিশনারের একটা আলাদা, নির্বাচন কমিশনারদের যোগ্যতা আলাদা। আচ্ছা, প্রধান নির্বাচন আচ্ছা, কমিশনারের কি সচিব আপনারা আলাদা করে সচিব লিখেছিলেন অবশ্যই যোগ্যতা? আলাদা করে দেখছি, আপনি দেখেন বের করে। জি। অবশ্যই আলাদা করে দেখছি আমরা। প্রধান নির্বাচন কমিশনারের একটা, নির্বাচন কমিশনার যে নির্বাচন কমিশনার হলে আপনাদের আপত্তি নো ছিল না? নো না। না, আচ্ছা আরেকটা হলো সিনিয়র নির্বাচন
সিনিয়র সচিব এই পদটি আগে ছিল না, সম্প্রতি এই সরকারের সময়ই হয়েছে। Senior তবে সিনিয়র সচিব- সচিব মানে না, না, যিনি exactly, একদম অভিজ্ঞ আর কি। অভিজ্ঞ সচিব। আচ্ছা, তো আপনাকে যে আপনাকে সচিব তারপর আমাদের কি হয়েছে- অভিযোগ তার সম্পর্কে করেছি? আমরা বলেছি যে উনি সচিব তো দূরের কথা, এডিশনাল সেক্রেটারি হিসেবেও কাজ করার কোনো অভিজ্ঞতা তার নাই। 2 নম্বর আমরা বলেছি আর কি যে তিনি একটা দলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন। কারণ আপনাদের সময় তিনি ওএসডি হয়েছিলেন। ওএসডি না, খালি ফোর্স রিটায়ার্ড ঠিক আছেন, এবং তাতে তিনি বিক্ষুব্ধ হয়েছেন বলেই তো তিনি আদালতে মামলা করেছেন। আমি তো কোনো কারো সিদ্ধান্তে আমি যদি অসন্তুষ্ট না হই তাহলে তো আদালতে মামলা করি না আমি। তার মানে বিএনপির উপরে তার একটা অসন্তুষ্টি আছে। আবার আওয়ামী লীগ সরকার তাকে শুধু আদালতের রায় হলে সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়ন করে না, গভর্নমেন্ট অনেক সময় আপিল করে, তার ব্যাপারে কোনো আপিল হয় নাই, সেটা বাস্তবায়ন করা হয়েছে। ওনার তা সঙ্গে খালি বোধহয় কয়েকজন মিলে বোধহয় ওনারা না না, একই খালি রায় কয়েকজন। পেয়েছিলেন। আরেকটা বড় কথা যেটা, সেটা হলো 2010 থেকে 2015 পর্যন্ত তিনি সরকারি একটা প্রতিষ্ঠানে রিটায়ার করার পরে যেটা লাভজনক পদে নিয়োগ হয় আর কি, যেটাও আপনারা চুক্তিভিত্তিক। মানা করেছিলেন। আমরা অনেকবার বলেছিলাম যে এরকম লোকজনকে যেন না নেওয়া হয়, কারণ এরকম লোকরা হয় বেনিফিশিয়ারি। তাহলে 2 দিক থেকে বেনিফিশিয়ারি উনি, বর্তমান ক্ষমতাসীন দলের সরকারের, আর বিএনপির উপর তিনি ক্ষুব্ধ। উনি খুব ভালো মানুষ হতে পারেন যে ওই ক্ষোভ উনি মনে রাখবেন না, কিংবা যার কৃতজ্ঞ থাকার কথা সেই কৃতজ্ঞতা বসে তিনি তাদের কোনো অন্যায় সহ্য করবেন না, হতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু এ ধরনের রিস্ক রাষ্ট্রপতি কিংবা সার্চ কমিটি নেবেন কেন? আর কোনো সচিব নাই, মুক্তিযোদ্ধা ছিল, আর কোনো সচিব নাই। এবং তিনি, আমরা বলেছি যে তিনি জনতার মঞ্চে অংশ নিয়েছেন। উনি বলছেন উনি ঢাকায় কোনোদিন আসেনি নাই। আমরা তো বলি না যে উনি ঢাকায় জনতার মঞ্চে অংশ নিয়েছেন, কুমিল্লাতেও জনতার মঞ্চ হয়েছে। উনি কুমিল্লার ডিসি ছিলেন তখন, এবং পত্রিকায় সাংবাদিকদের আপনাদের আমলে প্রশ্নের ডিসি জবাবে ছিলেন, তার মানে নিশ্চয়ই আপনাদের না ঘনিষ্ঠ না, লোক। আমরাই এটাও তো ডিসি অনেক আবার করেছি। যুক্তি না দেন না, যে- আমরাই ডিসি করেছি হ্যাঁ, তাকে। যে ডিসি তো আমরা খালি শুধুমাত্র ওখানে না, ঘনিষ্ঠ আমরা লোককেই তাকে করে। ফরিদপুরে ডিসি করেছি, হ্যাঁ। এবং সেখান থেকে আমরা কুমিল্লার ডিসি করেছি। আমরা দেখেন, আমরা বলতেছি কি, এই কথাগুলো আমরা জনতার মঞ্চের কথা বলেছি, কিন্তু উনি নিজে বলেছেন যে ওনার অফিস থেকে প্রধানমন্ত্রীর ছবি নামায় ফেলা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলেছেন যে এটা আমি উনি তখন জানেন না। অফিসে ছিলাম না, হ্যাঁ। অন্যরা নামাইছে। তারপরের দিন যখন উনি অফিসে গেলেন তখন কি ওটা একটু উঠাচ্ছেন আবার ছবিটা? না, অবশ্যই উঠিয়েছেন। না, উঠান নাই, না, অবশ্যই উঠিয়েছেন। ওঠান নাই, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি একটু কিন্তু বলি, আপনাদের এই point না, জনগণ বুঝছে কোথায়? আমি এই ব্যাপারটা- জনগণ বোঝে নাই, আপনাকে কে বলেছে? না, আমি তো আমি- আবার বলতেছি আপনাকে, না, আমি- জনগণের বোঝা এখনই বুঝবেন না, না, জনগণের আমি- বোঝা যাবে না, আমি বলছি, আমি নিজে জনতার মঞ্চের সাথে জড়িত ছিলাম। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের যে ফোরামটা হয়েছিল, সেই ফোরামের যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। আপনি যখন আওয়ামী লীগ করতেন? আমি সরকারি চাকরি করতাম। আমি বলি, আমাকে বলতে জনতার দেন। মঞ্চ তো সকল সরকারি না, না, চাকরির না, এই কেন? কথা। আমি আমির সাহেব ছিলেন না? আমি বলি, আমি মহিউদ্দিন খান আলমগীর সাহেব, ডাক্তারদের পক্ষ থেকে ডক্টর শহীদুল আলম, এবং ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার কাশেম, আমরা এই 4 জন যুগ্ম আহ্বায়ক ছিলাম। কোনোদিন আমি সভাপতিত্ব করতাম, কোনোদিন মহিউদ্দিন খান আলমগীর সাহেব করতেন, কোনোদিন কাশেম সাহেব করতেন। তো ঢাকার বাইরেও আমাদের জনতার ইকুয়াল মঞ্চ সেটা। হয়েছিল। বাইরের ওইভাবে জনতার মঞ্চ 100 হয় নাই। আর একাধিক একজন জায়গায় ডিসি কোনোদিনই সে জনতার মঞ্চে আসার মতো হ্যাঁ, সচিব যায় DC জনতার মঞ্চে, না না, DC যাবে সচিবরা না। গেছে ঢাকাতে, তখন অন্য একটা, আরে কি কয় না, এবং হাতে গোনা অ্যাডমিনিস্ট্রেটিভ আরে কবে তো আমরা তো বলি নাই যে নোয়াখালী ডিসি করেছে, ফরিদপুর ডিসি করেছে, বলি নাই তো। আমরা তো কুমিল্লা ডিসি করেছি। বাংলাদেশের আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের 25 থেকে 30 জন কর্মকর্তা আমাদের জনতার মঞ্চে। এটা মূলত আমরা করেছিলাম ইঞ্জিনিয়ার, ডাক্তার, পেশাজীবী যারা, তারা বেশি। কিন্তু যেহেতু সচিবরা এসছে, পুরা কৃতিত্বই গেছে ওই ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং তার কিছু লোকজন, মানে সচিবালয়ের উপর। সচিবালয়ের উপরে, যেটা তারাই তারা করেছে। এমপি হলো, মন্ত্রী হয়ে গেল আর কি, ওনারা তো পরে আর কি, তারা না, আগে। তারা হইলো জি। পদ পেলোই পেলো, জাতীয় জানলো যে এটা মহিউদ্দিন খান আলমগীর সেই সাহেব করে। পুরস্কারের মানে ধারাবাহিকতাতে এই ঘটনাটিও ঘটে থাকতে পারে। না, এই ধারণা ওই তাহের যে কুমিল্লার ব্যাপারটি জি। কোনো ক্রমে আমি মনে করি না যে সেই এই জনতার মঞ্চের সাথে জড়িত ছিল বা তার কোনো সুযোগ ছিল। থাকলে আমি অবশ্যই জানতাম। তিনি নিজেও অবশ্য বারবারই বলছেন তিনি ছিলেন না। না না না, কোনো ক্রমেই ছিল না। জি। তবেও এটা ঠিক যে উনি বিএনপি তাকে চাকরিচ্যুত করেছিল, তারপরে সে মামলা করে এসেছে। চাকরিচ্যুত না, 25 বছর হইলে এখন এই আপনার এবার ক্ষমতা আসার পরে অসংখ্য মানুষকে 25 বছর চাকরি পূর্তি হওয়ার পরে রিটায়ার করাই দিচ্ছেন।
না না আপনারাও দিচ্ছেন এবার আমরা কিন্তু অনেক অনেক আপনার না 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 আপনার কত আপনার লোককে কি মনে হয়? ওয়েজ মানে দিয়ে এই সরকার- এই যে অ্যাটাচমেন্ট আওয়ামী দিচ্ছেন লীগ, বিএনপি কারো এই সময়- লিস্ট থেকে না হয়ে অনেক, তরিকত যে আমি নাম দিতে বললে কিন্তু দিতে পারবে না তরিকত ফেডারেশনের লিস্ট থেকে গণতন্ত্রী সেটা পার্টি আমি এবং জানি না সাম্যবাদী আমি দল। আমি এই লিস্টটা জি। আমাকে ক্ষমা করবেন তরিকত ফেডারেশন কি নাম দিছে আমি জানি না আমি জানি যে বিভিন্ন দল যে নাম ওই- দিয়েছে ওই তারপর জনতার এটা- মঞ্চের পরে এগুলো আর এই ধরনের পত্রপত্রিকায় ষড়যন্ত্রে এসেছে যুক্ত হন না আমি আপনি। আমার চেক করার কোনো সুযোগ হয় নাই আমাদের দলীয় পর্যায়েও কোনো আলোচনা হয় নাই যে কোন কোন সাম্যবাদী দল বা কমিউনিস্ট পার্টি বা কে কি নাম দিয়েছে এটা আমি ক্রস চেক করতে পারি নাই আপনি রাজা ভাই আচ্ছা বলেন তো আপনি সরকারি কর্মকর্তা হয়ে যে জনতার মঞ্চ করছিলেন এটা কি আপনার যে চাকরি বিধি অনুযায়ী এটা কি বা আমাদের সংবিধান অনুযায়ী এটা কি সঠিক হয়েছে? না মোটেই সঠিক হয়নি তাহলে এখন আপনার আমরা মানে- সংবিধানের বাইরে না, কিছু আমি বললে বলি। আপনারা আপত্তি করেন কেন? না না আমি যে প্রজাতন্ত্রীতে গেছিলাম সরকারি চাকরি করে আমরা পারি না কিন্তু সেই সময় আমরা মনে করেছি অসহযোগে যাওয়া দরকার। দেশের জাতির স্বার্থে এটা করা উচিত একটা আপনারা করলে ওটা জাতির স্বার্থ হয়, আমরা এখন যদি সংবিধানের বাইরে কিছু বলি ওটা জাতির স্বার্থের বিরুদ্ধে যায়, এটা আপনারা কেমন হবে? সংবিধানের বাইরে বলতে পারবেন না কেন? সংবিধানের বাইরে বলাটা তো অন্যায় না কিন্তু আমরা তো গাড়িতে আগুন ওনারা দেই নাই। মানবেন কিনা সেটা আমরা হচ্ছে ব্যাপার। কারো বাড়িতে গিয়ে আগুন দেই নাই আমরা গিয়ে বগুড়াতে আপনারা আমাদের একজন আচ্ছা, বগুড়া রাজাক আমাদের ভাই, আমি একটা দলের বিরতির পর সভাপতি নজরুল ইসলাম খান, রাজাক ভাই প্লিজ, আসলে তো বিষয়টা এরকম রাজাক ভাই হয় প্লিজ, না। আপনারা এগলেন একজন বলা তো ঠিক না, আপনি করেন না আর আমরা করি না এক কথা না তো। আপনি এই যে পল্টনের মোড়ে যে লাঠি দিয়ে পিটে সাপের মতো লোকগুলিকে মারা হয়েছিল 111 যেটার বিক্ষেপে আসলো আর কি, কারা করছিল এটা? আপনি করেন নাই, আমি বলতেছি আমিও তো করি না, আমিও তো কারো গায়ে হাত তুলি নাই ভাই। বায়াতুল মোকাররমের ভিতর থেকে এই জামাত শিবিরের এই যে কর্মীরা আবার আরেক কথা যেভাবে আছে। পিস্তল নিয়ে গুলি আমি ওখানেও ছিলাম টু বি ফ্র্যাঙ্ক আমি প্রেস ক্লাবের সামনে ছিলাম আমি ওই একদম আচ্ছা, ওই আমি বলতেছি যে দায়িত্ব- আমি অস্বীকার করছি না আপনি যখন- আমি কিন্তু স্পটে ছিলাম দেখেন, I was রাজাক there, ভাই, একদম আমরা আর আমি দুটার মধ্যে অনেক তফাৎ আর কি। Personally 2000 আপনি, 2000 personally আমি- নজরুল ইসলাম খান, আপনার এবং ডক্টর রাজাক আপনারা দুজনই দীর্ঘ অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই 2001 জানেন সাল থেকে যে 1 সাল থেকে 2006 সাল পর্যন্ত একটা হরতাল নাই যে আমি যেটা থাকি শেষ পর্যন্ত আপনি রাজপথে কত চাপ প্রয়োগ করতে পারলেন, শেষ পর্যন্ত আপনি কত সরকারকে বেকায়দায় ফেলতে পারলেন, তার উপরেই আসলে আপনার দাবি দেওয়া সরকার মানবে কি মানবে না তার অনেকটা নির্ভর করে। এবং বিশেষভাবে অথচ একটা হওয়া বিরতির উচিত পর ছিল। নজরুল ইসলাম খান আসবো, হওয়া যা উচিত ছিল তা কি হয় সেটা তো নিশ্চয়ই একটা প্রশ্ন। আর আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো যে আপনারা তো বেকায়দায়, আপনাদের কি করবার আছে আপনাদের দাবি দেওয়া আদায় করে নিতে 2019-এর নির্বাচনে যাওয়া ছাড়া গতিটা কি? দর্শক থাকুন রাজকাহনে। নজরুল ইসলাম খান, মানে চাপ প্রয়োগ রাজপথে ঠিক মতো না করতে পারলে কেউ কোনো মানে দাবি মেনে নিয়েছেন কোন সরকার, তার তো কোনো উদাহরণ নাই। সে কারণেই বারবার সেই প্রসঙ্গে যাওয়া। আপনারা তো আরো একটা বড় বিপদের মুখোমুখি হতে যাচ্ছেন বলে বোধহয় আপনাদের দলের ভেতরেও এক রকমের বিশ্বাস তৈরি হয়েছে, যে কারণে আপনাদের মহাসচিব বলছেন যে খালেদা জিয়া সাজা হলে কোনো নির্বাচন হবে না। মানে বিপদ তো আপনাদের আসলে বাড়ছে। দুইটা মিলল না। এখন শুনেন, ব্যাপারটা হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে 45 বছর হয়ে গেল। না, দুটো মিললো না কেন? মানে খালেদা জিয়া আমি সাজা হয়ে বলতে- গেলে কেন- আপনাদের চাপ প্রয়োগের ক্ষমতা তো আরো কমে কেন যাবে। মিলল না বলতেছি না। হ্যাঁ। আমরা ধরেন আল্লাহর মেহেরবানিতে বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, এই যারা যেসব গণতান্ত্রিক দেশ আর কি সেসব জায়গায় আমি দেখেছি যে যে কোনো একটা দাবি নিয়ে মাত্র কিছু লোক দাবি একটা প্ল্যাকার্ড দিয়ে 4 বছর হাঁটতেছে এবং স্লোগান দিচ্ছে, দ্যাট বিকাম বিগ নিউজ, এবং ইমিডিয়েটলি সেটা সংসদে আলোচনা করে সেটা সমাধান করে ফেলছে। দ্যাট ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে আপনি একটা মেমোরেন্ডাম দিবেন, একটা স্মারকলিপি দিবেন, তার একটা গুরুত্ব আছে। আপনি সবসময় হরতাল করে কিংবা অবরোধ করে দাবি আদায় করতে হবে, অর্থাৎ আপনি যেটা বললেন চাপ সৃষ্টি করা আর কি। এখন আপনি যদি হরতাল অবরোধ কিংবা এরকম কিছু ছাড়া আর কোনটাকে চাপ মনে না করেন আর কি, তাহলে তো এটা গণতন্ত্রের কোনো সৌন্দর্য থাকলো না আসলে। এই 45 বছর পরে স্বাধীনতার যে গণতন্ত্রের জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিলাম, আমাদের মা বোনরা ইজ্জত হারালো, সেই গণতান্ত্রিক অধিকারের জন্য আমাকে হরতাল করতে হবে, আমাকে অবরোধ করতে হবে, এটা প্রত্যাশিত না। কাজেই আমি ওটার সঙ্গে আমি এটা আপনাকে বলতেছি যে একটা হলো না আর কি, এটা যেটা সেটা হলো যে চাপ সৃষ্টি করা এই মোড় লাগবে। ঘুরে যাওয়াটা আপনারা কবে থেকে আশা করছেন? আমি তো অনেক আগে থেকে আশা করতেছি, আচ্ছা, আমি আপনি- মুক্তিযুদ্ধ করেছি বলে আমি অনেক আগে থেকে আশা করতেছিলাম, জি। কিন্তু দুর্ভাগ্য আমাদের আর কি যে আমরা পাই না সেটা আর কি। কবে পাবো সেটা অন্য কথা, কিন্তু এতে পাওয়ার যে বিলম্ব, এই বিলম্বের জন্য জনগণ দায়ী না।
এই বিলম্বের জন্য দায়ী তারা যাদের দেওয়ার ক্ষমতা আছে। সেটা যদি আমরা আপনাদের ক্ষমতায় কোনো থাকি, দায় নাই? আমি বলতেছি আমি যখন ক্ষমতায় থাকি তখন এটা আমার দায়, রাজ্জাক ভাই ক্ষমতায় থাকলে তখন তার দায়। যখন যে দেখবে অর্থাৎ যার দেওয়ার ক্ষমতা আছে দায়টা তার আর কি। হ্যাঁ, আর আপনি যেটা বললেন আর কি যে খালেদা জিয়ার কোনো হলে নির্বাচন হবে না ইত্যাদি, এগুলো তো রাজনৈতিক, তো এটা বক্তব্য তো এগুলো আছেই, নিশ্চয়ই আছে। কারণ না, এত আগে খালেদা আপনারা জিয়া, আগে, মানে আপনি আগেই দেখেন, কেন রায় হওয়ার আগেই আলাপ শুরু করলেন আমার কেন? খুব মানে ভালো লাগছে নজরুল ভাই বলছে এটা রাজনৈতিক স্ট্যান্ড হইতে। স্টান্ট আমি বলতেছি এটা রাজনীতিতে এই বক্তব্য তো আসতেই পারে আর কি। ও তার মানে আসলে কারণ- আপনারা নির্বাচনে যাবেন, যেমন No, 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 মানে no, আমি আওয়ামী বলতেছি লীগের কেন্দ্র রাজনীতিটা বলছে। কি? রাজনীতি হলো জনগণের সমর্থন নিয়ে তো রাজনীতি। এই বাংলাদেশে ব্যক্তিগতভাবে যে মানুষটি সবচেয়ে জনপ্রিয় তার নাম খালেদা জিয়া। কারণ তিনি রাজনীতি শুরু করার পর থেকে আজ পর্যন্ত যতগুলি নির্বাচনে অংশ নিয়েছেন, সেই নির্বাচনগুলিতে যতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, যখন 5টায় করা যেত উনি 5টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 5টাতেই জিতছেন। শেষ যে নির্বাচন গেল সেটাতে 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যেত, উনি 3টায় করছেন, 3টাতেই জিতছেন। এই রেকর্ড কারোরই নাই। অর্থাৎ 5টা নির্বাচনে, 4টে নির্বাচনে, 5টা নির্বাচনে, 4 মানে 5 আপনারা করে তো আগে 23টা থেকে আসনে তার বিজয়ী রায় হয়েছেন হলে, আর কি। মানে সাজা তো হলে, এরকম একজন সাজা হবে এটা জনপ্রিয় আপনারা মানুষ, ধরেই নিয়েছেন। আমি বলছি যদি বলা হয়েছে আর কি, এরকম একজন জনপ্রিয় মানুষকে যদি সরকার যে ধরনের মামলা আর কি, এটা মানুষ জানতেছে, বুঝতেছে আর কি, সেখানে যদি তাকে কনভিক্ট করা মানে কি? আসল কথা হলো তাকে নির্বাচনে অযোগ্য করা আর কি। তাকে কনভিক্ট করলেও তো তুমি অন্যান্য না, মধুর আহমেদ আসামের বলছেন মতো- যে তিনি আপিল করবেন, আপিল করে নির্বাচন No, no, যাবেন। আপনি এইগুলোই কি তখন আপনি আপনার কাছে? তার বাড়ি নিয়ে যে আপিল, সে আপিল কয়দিন লাগছে বেচারতে জানেন? জমি নিয়ে বংশানুক্রমিক ভাবে মানুষ মামলা করে, শেষ হয় না মামলা, কিন্তু তার বাড়ির যে মামলা, সেই মামলা কয়দিনের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। কাজে তার এবারে আপিল করলে বা কয়দিন লাগবে? আপনি যদি চান আর কি তাকে কনফ্লিক্ট করে, তাকে যদি নির্বাচন থেকে দূরে রাখতে চান, এই সরকার পারে সেটা। এটা প্রমাণ হয়ে গেছে তার জমি বাড়ি নিয়ে আর কি। আপনি বলবেন তো আপনি এটা দেওয়ানি মামলা, যেটা আপনি রাজ্জাক ভাই বলতে পারবেন, জমি জিরাত নিয়ে মামলা বংশানুক্রমিক ভাবে চলে। আর ওনারটা তার মানে এই শঙ্কা আপনারা এখন, জি খালেদা জিয়া অনেক জনপ্রিয়, এটা ঠিক আছে, ব্যক্তিগতভাবে নিশ্চয়ই। নির্বাচনে জিতেছেন, সেটার জন্য বলেছেন না, কিন্তু আরব বিষয়। শুনেন 1975-এর পরে এই দেশের রাজনীতিটাকে যেভাবে পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই দেশে নিগৃহীত করে, অত্যাচার নির্যাতন করে, জেল জুলুম দিয়ে যেভাবে রাজনৈতিক ধারাটাকে চেঞ্জ করা হয়েছে, তারই ধারাবাহিকতায় এরশাদ সাহেবও করেছে। এই চরম প্রতিকূলতা থেকে, পিছনের ইয়ে থেকে আওয়ামী লীগকে আস্তে আস্তে এই পর্যায়ে আসতে হয়েছে। এদেশে পাক বাহিনীকে রাজাকার আলবদর শত্রু সেনা বলাও বই পুস্তক থেকে তুলে দেওয়া হয়েছিল। কাজে সার্বিক সেই এখন যে অবস্থা ছিল সেটা কিন্তু এখন নাই। যে অপপ্রচার করা হয়েছে, 74-এর দুর্ভিক্ষ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কত অপপ্রচার করা হয়েছে, কত কিছু করে আওয়ামী লীগকে 91-এর নির্বাচনের সময়ও যেভাবে এই দুর্ভিক্ষ, তারপরে দুর্নীতি, এই সেই প্রচার করে করে তরুণ সমাজ, আমাদের এমনি নাগরিকদেরকে ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপিকে এখন থেকে গুরুত্ব না দিলে এবারের নির্বাচনে 2019-এর বিএনপি ঠিকই নির্বাচনে আসবে, আপনাদের পরিণতি হবে 91-এর মতো। আপনি 91-এর কথা স্মরণ করছিলেন, তাই বললাম। কি মানে ওবায়দুল ওবায়দুল কাদের সাহেব কাদের 91-এর বলেছেন, পরিণতি হবে জি। সেটা আমি জানি না, আমি ওনার এটা ব্যক্তিগত মত। জেনারেল সেক্রেটারি হিসেবে বললে অবশ্যই তিনি দলের পক্ষ মত থেকে হয়। অবশ্যই হয়ে যায়, সেটা আমি অস্বীকার করব না। তবে আমার ব্যক্তিগত মত হলো যে আওয়ামী লীগের অবস্থা 91-এর মতো, সাধারণ মানুষ এটা বিচার করবে। আমি ওইভাবে 91 হবে কি হবে জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস আমরা যে দেশ যেভাবে পরিচালনা করেছি গত 8 বছর, এই ধারা যদি অব্যাহত থাকে, উন্নয়নের এই গতি যদি অব্যাহত থাকে, আমার মনে হয় না যে 91-এর মতো হবে। হয়তো আমরা ওইরকম বিপুল ভোটে না জিততে পারি, 200 আসন না পেতে পারি, 263টা আসন সবাই মিলে না পেতে পারি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এখনো জনগণের মাঝে আওয়ামী লীগ জনপ্রিয়তায় অনেক বেশি এগিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। নজরুল ইসলাম খান, আপনার কাছে একদম শেষ প্রশ্ন, হ্যাঁ নাতে উত্তর দিতে পারেন। এই যে অচিরেই নির্বাচনকালীন সরকারের ফর্মুলা তুলে ধরবার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি কোনো আঁচ দিতে পারেন সেই অচিরেই কবে? কারণ অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা অনেকেই। অচিরেই শব্দটা তো ভালো শব্দ আর কি, জি। এটা কনফিউজ করতে বলতেছেন কেন? অচিরেই হবে ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ কি নজরুল ইসলাম খান। অচিরেই? নির্বাচনকালীন সরকারের যে ফর্মুলা রূপরেখা দেবার কথা ঘোষণা খালেদা করা জিয়া হবে। বলেছিলেন 18 নভেম্বর, সেটি খুব শিগগিরই অচিরেই দেওয়া হবে বলে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নজরুল ইসলাম খানও আমাদের সেটাই নিশ্চিত করলেন। দর্শক ধন্যবাদ আপনাদের, যারা সঙ্গে ছিলেন। জানেন আমরা প্রতিদিন কোনো এক জনপদের কোনো এক মানুষের অন্যরকম সাফল্যের গল্প দিয়ে শেষ করি। নিজের সীমাবদ্ধতাকে হারিয়ে দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী সারোয়ার হোসেন খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী এমফিল ডিগ্রি অর্জনকারী। সহকারী গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রমে রাখছেন তিনি নানা অবদান। আমরা দেখে আসি সারোয়ার হোসেনের কাজ। স্কুল কলেজের পাঠ চুকিয়ে সারোয়ার ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরের সময়টা একদিকে সংগ্রাম আর অন্যদিকে সাফল্যের। যখন চাকরি হচ্ছিল না তখন চিন্তা করি যে কি করা যায়। তখন আমি এমফিলে ভর্তি হওয়ার প্রচেষ্টা চালাই, এমফিলে ভর্তি হয়ে সম্পূর্ণ করি। বর্তমানে আমি যে টেবিলে বসে কাজ করছি সেখানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আসে তাদেরকে আমার এখান থেকে রাইটিং ফ্রেম, ব্রেল পেপার দেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছে এক অনন্য সাহস আর দৃষ্টান্ত সারোয়ার। শ্রুতি লেখকেরও উনি ব্যবস্থা করে দেন। যারা লো ভিশন তাদের জন্য ম্যাগনিফায়ার গ্লাস ব্যবস্থা করতেছে সারোয়ার ভাই। আমরা হোয়াইট ক্যান যে কিছুদিন আগে পেলাম, সেক্ষেত্রেও তার একটা অবদান ছিল। তার গবেষণা অভিসন্দর্ভ বই করে প্রকাশ করেছে বাংলা একাডেমি। চালিয়ে যাচ্ছেন উচ্চতর গবেষণা। শুধু গবেষণাই নয়, সংস্কৃতির প্রতি অনুরাগ রয়েছে তার। এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশুন। সুযোগ চান প্রতিবন্ধীদের শিক্ষক হওয়ার। বর্তমানে আমি পিএইচডি গবেষণা করছি যে একজন প্রতিবন্ধী বিষয়ক শিক্ষক হলে আমার এই অর্জনটা সেটাকে আমি ভালোভাবে বিতরণ করতে পারতাম। প্রতিবন্ধী গবেষকদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার গৃহীত নানা পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপগ্রন্থাগারিক। প্রতিবন্ধী প্রায় 50 জনের মতো স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদের যে সমস্যাগুলি হবে সেগুলি সমাধান করবে মাননীয় উপাচার্য বাৎসরিক 2 লাখ টাকা এটা একটা অনুদানের ব্যবস্থা রাখছেন। উচ্চশিক্ষায় সহায়ক বিভিন্ন বই, জাতীয় আন্তর্জাতিক জার্নাল ব্রেইল পদ্ধতিতে রূপান্তরের মাধ্যমে নতুন মাত্রা দেওয়া সম্ভব দৃষ্টি প্রতিবন্ধীদের উচ্চশিক্ষা ও গবেষণায়। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আপাতত বিদায় রাজকাহন থেকে। প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। আর কাল বৃহস্পতিবার আপনারা জানেন রাজকাহনের ফোন লাইন থাকবে খোলা। আমরা কথা বলবো সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা, এসব নিয়ে, সড়ক নিরাপত্তা নিয়ে। এবং রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। সঙ্গে থাকুন ডিবিসি নিউজে।